হ্যালো গাইজ, আমি আজ এক্সপ্লেন করছি নতুন কোরিয়ান ড্রামা কুইন অফ টিয়ার্স এপিসোড 11। এপিসোডের শুরুতে দেখি হেইন রিপোর্টারদের বলে দেয় তার অসুস্থতার কথা। বেখেনুর কাছে আস্তে আস্তে সে দেখে তার চারপাশটা সুন্দর ফুলে ছেয়ে গেছে, আবার তার চারপাশটা অন্ধকারে ছেয়ে যায়। সে মাটিতে লুটিয়ে পড়ে বেখেনুর কোলে। আর হেইনের অসুস্থতার খবর তার পরিবার ও তার এমপ্লয়িরা সকলেই জেনে যায়। এরপর হেইনকে নিয়ে আসা হচ্ছিল হসপিটালে, আর হেইন ও বেখেনুর কাটানো মুহূর্তগুলো দেখি আর হেইনের কথা শুনি। আমি এখনই মরতে চাই না, আমি এখনও কত কথা তোমায় বলতে পারিনি, আমি তোমায় বিরক্ত করতে চাইনি, আমি তো তোমায় এখনও ধন্যবাদ জানাইনি, এত বছর তুমি আমার পাশে ছিলে। তোমায় বাজে কথা বলেছি, কিন্তু সেগুলো বলতে চাইনি, পরিস্থিতি এমনই ছিল তাই বলেছি। তোমায় যে আমি ভালোবাসি, তোমার জন্যই তো আমি মৃত্যুকে হারাতে চাই, বৃদ্ধ পর্যন্ত তোমার পাশে থেকেই বাঁচতে চাই। আমি এখনও তোমার কাছে আমার বাজে ব্যবহারের জন্য মাপ চাইতে পারিনি, সব সময়ের জন্য সরি। আর সকলেই যারা আমার আপন তাদের কাছেও আমার সরি। বমিজা তার বাবাকে খুঁজে পেতে সেখানে এসে দেখে শিওল তার বডিগার্ডদের দিয়ে তাকে সেখান থেকে বার করে দিতে থাকে। কিন্তু বমিজা কেঁদে কেঁদে বলে, আমি আমার বাবার সাথে একবার দেখা করতে চাই, তার বদলে আমি তোমার কাছে হাঁটু গেড়ে মাপ চেয়ে নিচ্ছি। শিওল বলে, ঠিক আছে, গিয়ে একবার দেখা করতে পারো। এরা যেয়ে দেখে চেয়ারম্যান উঠে বসে আছে। বমিজা তার বাবাকে গিয়ে বলে, তুমি ঠিক আছো? আর শিওলকে বলে, এবার তোমার সব খেলা শেষ। কিন্তু চেয়ারম্যান বলে, আপনারা কারা? চেয়ারম্যান সব ভুলে গিয়েছিল। বমিজাকে ধাক্কা মেরে হসপিটাল থেকে বার করে দেওয়া হয়। হেইনের ডক্টর ফ্যামিলি মেম্বারদের জানিয়ে দেয় হেইনের ব্রেন টিউমারের কথা, আর কতটা ক্রিটিক্যাল কন্ডিশনে আছে সেই কথাও তাদেরকে জানিয়ে দেয়। হেইনের মা বেখেনুকে বলে, তুমি জানতে তবুও আমাদের কিছু জানাওনি, কি প্ল্যান করছিলে এতদিন ধরে, আমাদের কেন বলনি? বেখেনুর ওপর চেঁচায়। হেইনের বাবা তার ওয়াইফের ওপর চেঁচিয়ে বলে, চুপ করো, আমরা কি সত্যি এই প্রশ্ন করার যোগ্য? ডক্টর আরও ডিটেলসে বললে সকলেই কান্না করে। হেইনের মা কাঁদলে বেখেনু তাকে সামলায়। হেইনের বাবা তার মেয়ের সামনে থাকলে বেখেনু তাকে বলে, হেইন চাইনি ওর দাদার মারা যাওয়ার পর যেই কষ্ট আপনারা পেয়েছেন সেই কষ্ট দ্বিতীয়বার আপনারা পান, তাই আপনাদের বলেনি। হেইনের বাবা লিফটে থাকলে তার সময় যেন সেখানেই থেমে যায়। সে হেইনের ছোটবেলাকার ও বড় হয়ে ওঠার সমস্ত স্মৃতি তার মনের মধ্যে ঘুরতে থাকে। সে নিচে বসে পড়ে কান্না করতে থাকে। ডক্টর শিওলকে বলে, এমআরআই রিপোর্ট অনুযায়ী চেয়ারম্যানের ডিমনেশিয়া দেখা দিয়েছে, এখন সব ভুলে গিয়েছে। কখনো কখনো কোনো কথা মনে পড়তে পারে, কিন্তু কতটা মনে পড়তে পারে তা আমরা আগের থেকে এখন বলতে পারছি না। বমিজা হেইনের মায়ের কাছে এলে সে বলে, তুমি জানতে, তাই আমাকে আগের থেকে বলেছিলে না? পরে দুঃখ পেও না, এখন ওর সাথে ভালো ব্যবহার করো। বমিজা তাকে সরি বলে কেবল আমি ছাড়া সবাই জানতো। উঠে চলে যেতে গিয়ে তার পুরনো কথা মনে পড়ে, যেখানে হেইন তাকে বলেছিল, মা আমার জীবনেও বড় সমস্যা চলছে, কিন্তু সে তার কথায় কোনো পাত্তাই দেয়নি। হেইন অজ্ঞান হয়ে পড়লেও তার কেয়ার করেনি। সব মনে পড়ে সেও কান্না করে, আর বমিজাও কান্না করে। এদিকে বেখেনু হেইনের পাশে তার হাতে হাত ধরে বসে থাকে, তার দিকে তাকিয়ে কাঁদতেই থাকে। সারা রাত একটানা হেইনের হাতে হাত ধরে তার দিকে তাকিয়েই বসে থাকে। এভাবেই সকাল হয়ে যায়। দাহেই ফোন করে উনসাংকে বলে, সত্যি সত্যি হেইন যা বলেছে ওগুলো সব সত্যি। এগুলো শুনে তো চিওলের আবার প্যানিক অ্যাটাক হবে। দাহেই একটানা চিওল কেমন আছে, কোথায় আছে, কি করছে, ওর কিছু হয়েছে কিনা এইসব জিজ্ঞাসা করতে থাকে। শয়তান উনসাংটা বলে, এবার যদি চিওলকে নিয়ে আমাকে একবারও ফোন করেছিস তাহলে আমি চিওলকে নিজের হাতে মেরে ফেলবো। চিওল এসে বেখেনুকে একটা কাগজ দিয়ে বলে, এই সব এর জন্যই হয়েছে, যত সব এগুলো কাগজপত্র আমার কাছে ছিল, তাই আমি দিদির এনার্জি কেড়ে নিচ্ছিলাম, আমার আর কিচ্ছু দরকার নেই, এগুলো আমি ছিঁড়ে ফেলছি। দিয়ে কাগজটা ছিঁড়ে ফেলে দেয়। চিওল কাঁদলে বেখেনু তাকে সামলায়। বেখেনু দেখে হেইনের জ্ঞান ফিরেছে। চিওল তার কাছে দৌড়ে গেলে হেইন বলে, পাগল কোথাকার, কী সব কাগজপত্র, কী সব বলছিলি? চিওল বলে, এটা ছিঁড়ে দিতেই দিদির ভালো হয়ে গেছে। হেইন বলে, ভাই আজ পর্যন্ত তোর সাথে যা যা খারাপ ব্যবহার করেছি তার জন্য সরি। চিওল বলে, জামাইবাবু, দিদির মাথার টিউমারের জন্য দিদির মাথা মনে হয় খারাপ হয়ে গেছে, ও আমাকে সরি বলছে। বেখেনু বলে, এখন যাও, বাড়ির সকলকে ডেকে আনো। বেখেনু হেইনের দিকে এগিয়ে যেতে থাকে, তাকে জিজ্ঞাসা করে, ঠিক আছো তুমি? হেইন একটানা বলতেই থাকে, আই লাভ ইউ। আমাদের প্রথম দেখা থেকে আজ পর্যন্ত আমি তোমায় ভালোবেসেছি, তোমার পাশে থাকিনি। আমার ফ্যামিলি তোমার সাথে বাজে ব্যবহার করেছে, তার জন্য সরি। আমি জানতাম আমাদের সম্পর্ক ভালো নেই, আমাদের ডাইভোর্স হবে, তবু একা আমি তোমাকেই দোষ দিয়েছি, আমারও দোষ ছিল, তাই তুমি দুঃখ পেও না, নিজেকে দোষী ভেবো না। বেখেনু বলে, এগুলো কি করছো এখন, এসব কি বলছো এখন? হেইন আবার বলে,
এগুলো না বলতে পেরে মরে গেলে তুমি বুঝতে পারবে না আমার মনের ভিতরে কি চলছে। জানি না কখন মারা যাব, তার আগে তোমাকে আমার মনের সমস্ত কথা বলে যেতে চাই। বেখেনু কাঁদে আর হেইনের হাতে হাত ধরে বলে, কাল রাতে আমি এত প্রার্থনা করেছি যে সারা জীবনে কখনো করিনি। তুমি যদি এভাবে মরে যেতে, আমাকে ছেড়ে চলে যেতে, আমি প্রতিদিনই কাঁদতাম, যত খুশি ড্রিঙ্ক করতাম, যা খুশি করতাম, রাস্তার মাঝে শুয়ে পড়তাম। হেইন বলে, এটা প্রার্থনা না তুমি আমাকে থ্রেট করছো? বেখেনু বলে, তুমি মরে গেলে দেখতে পাবে আমি আমার লাইফটা কিভাবে খারাপ করব। হেইন বলে, আমি মরে গেলে কিভাবে দেখতে পাবো? বেখেনু বলে, বাজে বকা বন্ধ করো তো। হেইন বলে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম আমার যদি আর চোখ না খোলে, তোমাকে যদি আর দেখতে না পাই। বেখেনুও তাকে কেঁদে জড়িয়ে ধরে বলে, তুমি মরবে না, আমি তোমাকে মরতে দেব না। চিওল সকলকে হেইনের কাছে নিয়ে আসে। সকলে হেইনের মন ভালো করার চেষ্টা করে। বাবা তার কাছে মাপ চায়, সে এত অসুস্থ আর তারা বুঝতেই পারেনি। হেইন তার মায়ের কথা জিজ্ঞাসা করলে দেখি তার মা একা সিঁড়িতে লুকিয়ে বসে কাঁদছে। বেখেনু হেইনের মায়ের কাছে আসে। বেখেনুকে দেখে হেইনের মা বলে, আমি কেমন মা যে নিজের মেয়ের কষ্ট বোঝে না? সে এত কষ্টে ছিল আমি বুঝতেই পারিনি। ছোট থেকে আমি ওর সাথে ভালো ব্যবহার করিনি, ওকে এত কষ্ট দিয়েছি, তার ট্রেসেই হয়তো আমার মেয়ের আজ এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। হেইন তার মায়ের কথাগুলো বাইরে দাঁড়িয়ে শুনে ফেলে। হেইন এসে বলে, তুমি ডক্টর নয় মা, ডক্টর জানতে পারলো না, তুমি সব জেনে গেলে। এবার এরা দুজনেই কথা বলে। তার মা হেইনের কাছে মাপ চায়, বলে, মরে যেও না, মায়ের উপর এটুকু দয়া করো, প্লিজ মরে যেও না। দুজনেই কাঁদে। মা ও মেয়ের মধ্যে ফাইনালি সব কিছু মিটমাট হয়ে যায়। এদিকে শিওল চেয়ারম্যানকে বাড়ি নিয়ে আসে আর সব কিছু ক্যামেরা দিয়ে রেকর্ডিং করতে থাকে। এসব দেখে গ্রেস বলে, এই শয়তানটা সম্পত্তির জন্য এত খাটছে, এইরকম ডেঞ্জারাস মহিলা আমি দুটো দেখিনি। শেয়ার হোল্ডারদের সামনেও সে নটাঙ্কি করতে থাকে। এটা দেখায় যে সে চেয়ারম্যানকে কতটা খেয়াল রাখছে। এদিকে শেয়ার হোল্ডারদেরও সে রোয়াব দেখায়, বলে, উনসাংয়ের আগে সমস্ত ইনফরমেশন যাওয়ার আগে যেন আমার কাছে আসে। এদিকে উনসাংও চেয়ারম্যানের সিক্রেট ফান্ড খোঁজার জন্য মরিয়া হয়ে ওঠে। হেইনের সেক্রেটারি হেইনকে সোশ্যাল মিডিয়ার সমস্ত মেসেজ পড়ে পড়ে শোনায়। তাতে সকলে লিখেছে, এক্স হাজব্যান্ডের প্রেমে পাগল, ড্রামাটিক লাভ, জুলিয়েট, এ সমস্ত। হেইন এ সমস্ত শুনে বলে, বাহ, সকলে কি আমাকে পিটিফুল ভাবছে নাকি? সেক্রেটারি ইমোশনাল হয়ে বলে, আমি মলের সবচেয়ে দামি ড্রেসটা কিনেছি, 6 মাস পর্যন্ত ইনস্টলমেন্ট চলবে, তার আগে যদি আপনি ঠিক হয়ে বাড়ি না ফেরেন তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। এবার তারা দুজনেই একে অপরের গলা জড়িয়ে ধরে কাঁদে। হেইন সোশ্যাল মিডিয়ার সমস্ত কমেন্ট বেখেনুকে শোনায়। বেখেনু সব শুনে হাসে। হেইন বলে, খুব হাসি লাগছে নাকি? বেখেনু বলে, তোমায় দেখে হাসি পাচ্ছে, কি করছো তুমি? হেইন বলে, পেছনে তাকিয়ে দেখো সকলকে, সকলে কি ভাবছে, আমি একাই প্রেমে পাগল হয়ে গেছি? এটা হবে না, চলো তুমিও আমার দিকে লাবি ডাবি হয়ে তাকাও। বেখেনু বলে, কি? সে বলে, তাড়াতাড়ি। বেখেনু নিচে বসে তার দিকে তাকাতেই থাকে। হেইন লজ্জা পেয়ে উঠে দাঁড়িয়ে বলে, বাস বাস, কতক্ষণ একই পোষে দাঁড়িয়ে থাকবে? এবার বেখেনু উঠে দাঁড়িয়ে হেইনকে জড়িয়ে ধরে বলে, এই পোজটা ঠিক আছে তো? এবার তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হাসে। উনসাং আবার হসপিটালে চলে এলে হেইন ও উনসাং একা কথা বলে। উনসাং আবার হেইনকে বাড়ি ফিরতে বলে। হেইন বলে, আবার যদি আমার ফ্যামিলি আর বেখেনুকে থ্রেট দাও, আমার থেকে খারাপ আর কেউ হবে না। উনসাং বলে, বেখেনু তোমার ভালোবাসার যোগ্য নয়। হেইন বলে, আমি বলেছিলাম লাইন ক্রস করো না, আমাদের ব্যাপার আমরা বুঝে নেব। উনসাং বাইরে বেরিয়ে গিয়ে দেখে বেখেনু বাইরে দাঁড়িয়ে আছে। উনসাং বলে, হেইনের পাশে এখনও কেন? বেখেনু বলে, সেটা আপনাকে কেন বলতে যাব? উনসাং বলে, হেইন মারা যাবে এই নিউজটা পেয়ে কি নতুন করে ভালোবাসার জন্ম হলো নাকি? ভাবছো হেইন কি তোমার জন্য কিছু ছেড়ে যাবে সম্পত্তি? আমাকে বলুন, আমি আপনাকে সব কিছু দিতে পারি, খালি হেইনের থেকে দূরে চলে যান। বেখেনু পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। উনসাং তাকে আটকাতে গেলে বেখেনু তার গলা ধরে দেয়ালে ঠেলে তাকে মারতে চায়। উনসাং প্রথমবার বেখেনুর এই রূপ দেখে ঘাবড়ে যায়। বেখেনু বলে, অনেক দিন ধরে আমি অনেক ধৈর্য ধরে আছি, ধৈর্য শেষ হবার আগে এখান থেকে চলে যান। উনসাং বেখেনুকে মারতে যাবে। বেখেনু তাকে উল্টে একটা পাঞ্চ মেরে বলে, আমি তোকে কেন বলতে যাব আমাদের ব্যাপারে? তবুও বলছি শোন, যত চেষ্টাই কর আমাকে আর হেইনকে আলাদা করতে, আমি সব সময় হেইনের পাশেই থাকবো। তাই আমি তোকে ওয়ার্নিং দিচ্ছি, কান খুলে শোন। আমাদের স্বপ্ন থেকেও তুই অনেক দূরে থাকবি, না হলে এটা তোর পক্ষে খুবই খারাপ হবে। গেট লস। ওহ, বেখেনু যা পাঞ্চটা মারলো, দারুণ। উনসাং বাড়ি ফিরে দেখে গ্যাংস্টার পিয়ং এসেছে। উনসাং বলে, বলেছিলাম না কন্ট্যাক্ট না করতে। গ্যাংস্টার বলে, বেখেনু আমায় জেলে পাঠালো, আমি আপনাকে এতবার কন্ট্যাক্ট করলাম, আপনি আমাকে কোনো উত্তর দিলেন না। আপনি হয়তো ভুলে গেছেন ল্যান্ড ইনভেস্টিগেশন ফ্রড যেটা হয়েছে আপনার কথাই আমি করেছি। আপনি যে এই পজিশনে এখন বসে আছেন সেটা আমার জন্য বসে আছেন।
বেখেনু আর হেইন কথা বলে। বেখেনু দাদু মানে চেয়ারম্যানের সিক্রেট ফান্ড কোথায় কোথায় থাকতে পারে সেই সমস্ত কথা হেইনকে চার্ট দিয়ে বোঝাতে থাকে। হেইন বলে, এত সব ইনফরমেশন কি করে জানতে পারলে? বেখেনু বলে, এরকম অনেক এমপ্লয়ি আছে যারা কোম্পানির এই অবস্থায় খুশি নয়, তাদের থেকে ইনফরমেশন পেয়েছি। হেইন বলে, তুমিও কি সব কিছু কোম্পানির জন্যই করছো? সে বলে, হ্যাঁ। হেইন মুখ ফোলালে সে বলে, কারণ আমি জানি তুমি কুইন গ্রুপকে কতটা ভালোবাসো, তার জন্যই করছি। পরদিন বেখেনুকে যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল তার কোম্পানিতে মামলা স্টার্ট হয়। প্রথমে বেখেনুর ওপর উনসাংয়ের লোকেরা পরপর অ্যালিগেশন লাগাতেই থাকে। দেখি বেখেনুর সমস্ত লয়ার ফ্রেন্ডসরা সেখানে চলে আসে। এরপর শুরু হয় আসল মজা। বদ লোকগুলো বেখেনুর উপর যত পারে অ্যালিগেশন লাগাতেই থাকে। উল্টো দিকে তার বন্ধুরা এত নিয়ম, এত আর্টিকেল, এত প্রুফ দেখায় যে এদের সকলের মুখ একে একে বন্ধ করে দেয়। সত্যি, পৃথিবীতে অনেক মানুষ থাকতে পারে যারা আপনাকে ধোঁকা দেবে, কিন্তু অনেক বন্ধু থাকবে যারা আপনার পাশে সব সময় আপনার বিপদের দিনে থাকবে। বেখেনু ও তার ফ্রেন্ডসরা হাসতে হাসতে বেরিয়ে এলে উনসাংয়ের এটা দেখে রাগে চোখ লাল হয়ে যায়। তাড়াতাড়ি অফিসে এসে পিয়ংকে ফোন করে বলে বেখেনুকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে, তার জন্য যা করার করো। বেখেনু ও ফ্রেন্ডসরা একসাথে পার্কে বসে খাবার খায়। একজন জিজ্ঞাসা করে, তুই কি তোর এক্স ওয়াইফের সাথে আবার একসাথে? বেখেনু আর অন্য বন্ধুরা তার দিকে একসাথে তাকালে সে চুপ হয়ে যায়। বেখেনু কিছু কাগজ দিয়ে বলে, এটা দেখ, তোকে এটা বার করতে হবে, এই টাকাগুলো কোথায় থাকতে পারে। ফ্রেন্ডস বলে, এই কাটা কাগজগুলো কোথায় পেলি? দেখি অফিসে বেখেনু আর হেইন যাদের যাদের সাহায্য করেছিল তারা কাটা কাগজগুলো জড়ো করে সেক্রেটারিকে দিচ্ছে। সেই বক্সটা, এটা সেই বক্স যেটা দিতে সেক্রেটারি গ্রামে গিয়েছিল। হেইন ও বেখেনু সারা রাত জেগে জেগে কাটা কাগজগুলো কোনটা কি তার সাথে জড়ো করে করে কাগজগুলো খুঁজে পেয়েছে। বেখেনু বলে, চেয়ারম্যানের সিক্রেট ফান্ডটা উনসাংও খুঁজছে, আমাদের তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে টাকাগুলো কোথায় আছে। ফ্রেন্ডসরা বলে, কত টাকা হতে পারে? সে যখন বলে 900 বিলিয়ন, এটা শুনে সকল ফ্রেন্ডসের একসাথে গলায় খাবার আটকে যায়। গ্রেস আবার শিওলকে তেল মারে, বলে, আমি আপনার পায়ে আপনার সেবা করেই পড়ে থাকবো। চেয়ারম্যানকে পুরনো কথা মনে করানোর জন্য টাকা কোথায় আছে বলার জন্য শিওল চাপ দেয়। এদিকে দেখি ডিটেকটিভ কোনান ড্রোন দিয়ে এদের সবাইকার ওপর নজর রাখছিল। ডিটেকটিভ কোনান বমিজাকে ফোন করে সমস্ত ইনফরমেশন দেয়। ফোন শেষ হলে বমিজা দেখে ইয়ংসং একদম মস্তিতে শুয়ে বই পড়ছে। সে তাকে লুকিয়ে দেখে। ইয়ংসং দেখে ফেললে সে নিচে বসে পড়ে। ইয়ংসং এসে তাকে ব্ল্যাকবেরি খেতে দেয়। এতে বমিজা তো অন্য চিন্তাই করছিল। বমিজা তাকে তার কাজের কথা জিজ্ঞাসা করলে সে বলে, বাঁচার জন্য বেশি কিছু লাগে না, যতটুকু দরকার আমি সেটাই ফার্মে ফলিয়ে নিই, তাতেই আমার চলে যায়। দেখি বংয়েই আর মিশন বসে ব্ল্যাকবেরির রস বার করছে, আর অন্যদিকে দেখি লুকিয়ে তাদের কেউ ফটো তুলছে। বেখেনুও দেখে তাকে কেউ ফলো করেই যাচ্ছে। হেইন হসপিটাল থেকে ছুটি পাবার পর তার খুশিতে দুই ফ্যামিলির লোকেরা একসাথে রেস্টুরেন্টে খাবার খেতে চায়। এবার দুই হেইনের মা ও তার শাশুড়ি দুজনেই সে কিসে কিসে হেলদি থাকতে পারে, সে কি কি খাবার খেলে তার উপকার হতে পারে, এই নিয়ে খুবই স্ট্রিক্ট হয়ে পড়ে। দুই ফ্যামিলি এবার সত্যিকারের একই ফ্যামিলি মনে হচ্ছিল, কারণ তাদের মন মিলে গিয়েছিল। বেখেনু কাজ করলে হেইন এসে বলে, হেয়ার ড্রায়ারটা অন হচ্ছে না, আমার চুল শুকিয়ে দাও। তার চুল শোকাচ্ছিল বেখেনু। বেখেনু বলে, নতুন আমি একটা কিনে আনবো। হেইন বলে, দরকার নেই, তুমি তো আছো, আমার চুল শুকিয়ে দেবে। হেইন বলে, হসপিটালে যখন আমার জ্ঞান এলো কিছু সময়ের জন্য আমি চিওলের মুখ চিনতে পারিনি, ডক্টরের নাম আমার মনে পড়ছিল না। তাহলে কি ডক্টর আমাকে যেটা বলেছিল সেটাই সত্যি হচ্ছে? আমার মেমোরির লস হবে, মুখ চিনতে অসুবিধা হবে, সেটা কি স্টার্ট হয়ে গেল? আমি চাই এখন আমরা এভাবেই একে অপরের পাশে থাকি, কিন্তু আমার শরীর যখন আরও ভেঙে পড়বে, আমার শরীর আরও খারাপ হয়ে পড়বে, তুমি আমার পাশ থেকে চলে যেও, আমি কিচ্ছু মনে করব না। বেখেনুও এগুলো সব শুনে তার ভয় লাগতে থাকে। দাহেই দেখে চিওল অনলাইনে আসছে না। সে তার জন্য খুবই চিন্তা করে। দেখে কেউ তার ঘরের বেল বাজাচ্ছে। সে গিয়ে দরজা খুললে সে কাউকে দেখে ভয় পেয়ে যায়। চিওল ও হিয়ন্তে বসে ড্রিঙ্ক করে। চিওল চেয়ারের ওপর হাঁটু গেড়ে বসে তাকে বক্সিং শেখানোর জন্য জোর দেয়। বলে, আমি আর এই হিউমিলিয়েশন লাইফ সহ্য করতে পারছি না, আমার ফ্যামিলিকে প্রোটেক্ট করতে হলে আমাকে স্ট্রং হতেই হবে। সে এত জিদ করে তাই হিয়ন্তেও রাজি হয়ে যায়। সত্যি বলছি, এদের বক্সিং শেখার সিনটা দেখতে দেখতে আমার এত হাসি পাচ্ছিল যে হাসতে হাসতে আমার পেটে খিল ধরে গেছিল। মনে হচ্ছিল হিয়ন্তে একই দিনে চিওলকে বক্সিং শিখিয়ে দেবে। গ্রেস আসে বেখেনুর গ্রামের বাড়িতে। মা বলে, এখানে কি করতে এসেছিস? বেখেনু বলে, আমি ডেকেছি। বেখেনু এদের সকলকে বলে দেয় দাদুর 900 বিলিয়ন সিক্রেট ফান্ডের কথা। ফ্যামিলির লোকরা এসব কিছুই জানতো না। তারা শুনে তাদের মুখটা খুলেই রয়ে যায়।
সকলে বলে তাহলে টাকাগুলো কি বিদেশে আছে? বেখেনু বলে না, এ দেশেই কিছু জায়গায় হতে পারে। গ্রেস বলে শিওলও খুঁজছে কিন্তু পাচ্ছে না। আমি আমার সোর্স লাগিয়েছি। সে একটা স্টোরেজের কথা বলে যেখানে বড় বড় আর্টিস্টরা এবং কিছু ছোট আর্টিস্টরা দামি দামি জিনিস স্টোরেজ করে রাখে। উনসাং ও চেয়ারম্যানের আগের সমস্ত চিঠি থেকে খুঁজে পেয়ে যায় সেই স্টোরেজ কোম্পানির নামটা। গ্রেস হেইনের ফ্যামিলি মেম্বারদের নিয়ে সেই স্টোরেজ কোম্পানিতে আসে। এরা সকলে ফলস আইডেন্টিটি নিয়ে সেই কোম্পানিতে ঘুরে ঘুরে দেখতে থাকে। হেইন বেখেনুকে লুকিয়ে সেই কোম্পানির মধ্যে ঢুকতে বলে। বেখেনু সেই কোম্পানির একজন স্টাফকে টাকা দিয়ে সেই কোম্পানিতে কে কে স্টোরেজ করে রেখেছে সমস্ত ডাটা বের করতে থাকে। হেইন পাশ কাটিয়ে বেখেনুর কাছে চলে আসে। গ্রেস ফ্যামিলি মেম্বারদের সকলকে নিয়ে বাইরে বেরিয়ে যায় কোম্পানির, আর গাড়ি নিয়ে চলে যায়। এরপরই বৃষ্টি আসে। বেখেনু হেইনকে বলে বৃষ্টিতে ভিজলে তোমার শরীর খারাপ হবে, এখানে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি। বেখেনু তাকে তার কোট দিয়ে চলে যায়। হেইন টায়ার্ড ফিল করলে নিচে বসে পড়ে। বেখেনু তাকে ডাকলে হেইন তার দিকে তাকায়। বেখেনু বলে এখানে কেন বসে, উঠে এসো। হেইন তার হাত ধরে উঠে পড়ে। তার কোট ধরে বলে আমার খিদে পেয়েছে, চলো যেয়ে কিছু খাই। এরা দুজনে গাড়িতে করে যেতে থাকলে হেইন ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে পড়লে বেখেনু তার দিকে তাকায়। বেখেনু দেখে তাকে কেউ গাড়ি নিয়ে ফলো করছে। সে হেইনকে ধরে বসতে বলে। সে জোরে গাড়ি চালায়। হেইন প্যানিক করে। বেখেনু গাড়িটাকে পাশ কাটিয়ে দেয়। পেছনের গাড়িটাকে ট্রাকের সামনে ঠেলে দিয়ে গাড়িটাকে সেখানেই আটকে দেয় এবং তারা চলে যায়। পেছনে থাকা গাড়িটা একটা ব্লক রাস্তা ভেঙে সেটাকে উড়িয়ে তাদের গাড়ির সামনে এসে থামে। হেইন পুলিশকে ফোন করার জন্য কথা বলে। দেখি সামনের গাড়ি থেকে একজন বেরিয়ে আসছে। সে বেখেনু। হেইন দেখে তার সেন্স এতক্ষণে ফিরে আসতে থাকে। সে দেখে এতক্ষণ সে যার সাথে বসেছিল সে উনসাং। হেইন বুঝে যায় তার হ্যালুসিনেশন হয়েছিল। বেখেনু বৃষ্টিতে ভিজে এদের গাড়ির সামনে দাঁড়িয়ে পাগলের মতো হেইনের নাম ধরে চিৎকার করে বলে হেইন বেরিয়ে এসো। এবার পাস্টের দৃশ্য দেখি। ফ্রেন্ড বেখেনুকে সোশ্যাল মিডিয়ার সমস্ত কমেন্ট দেখিয়ে বলছে দেখ উনসাং তোর নামে বাজে বাজে কমেন্ট করে ছড়াচ্ছে। বেখেনু বলে বাদ দে না। ফ্রেন্ড বলে চল এদের সবার নামে কেস করব। বেখেনু বলে ছাড় না, আমাদের কাজ আছে, চল। ফ্রেন্ড বলে এরা দেখ হেইনের নামেও বাজে বাজে কথা লিখেছে। হেইন নাকি ইজি মহিলা, মৃত্যুর কথাও নাটক, আরও বাজে বাজে কথা। ফ্রেন্ড পিছনে তাকিয়ে চমকে যায়। দেখে বেখেনু রেগে সব কমেন্ট পড়ছে। বেখেনু রেগে রেগে বলে এদের সবার নামে আমি কেস করব। ফ্রেন্ড বলে তোর চোখ দেখে কিন্তু আমার ভয় করছে, তুই কি করবি? বেখেনু হেইনকে কতটা ভালোবাসে সে নিজেও জানে না। নিজের কিছু হয়ে গেলেও সে হেইনকে কিছু হতে দিতে পারে না। আর এখানেই 11th এপিসোড শেষ হয়ে যায়। 12 এপিসোডের জন্য স্টে কানেক্টেড।